হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের টপিক, একদিনে পুরো টপিকটাই শেষ করে দেবো। ওকে, তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও হবে। একদম স্টার্ট করছি ইনিশিয়াল পার্ট থেকে। ওকে চল, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কি আছে? ফার্স্ট, এটা লাস্ট লেকচার কিছুটা হয়ে গেছিলো, তাই তো? কনসেন্ট্রেশনস অফ ইচ রিয়াক্টেন্ট অ্যান্ড ইচ প্রোডাক্ট বিকামস কনস্ট্যান্ট অ্যাট ইকুইলিব্রিয়াম। এ হচ্ছে রিয়াক্টেন্ট আর পি হচ্ছে প্রোডাক্ট। তার মানে এর ভ্যালু কী হবে? ডিক্রিজ হতে হতে একটা টাইম পর কনস্ট্যান্ট হয়ে যাবে। ধরে নে এটা হচ্ছে রিয়াক্টেন্ট, ইনিশিয়ালি অনেকটা অ্যামাউন্ট ছিল, তার জন্য এটা হচ্ছে এ। আর প্রোডাক্ট ইনিশিয়ালি কী ছিল? 0 ছিল, তার মানে এটা প্রোডাক্টটা এখানে চলে যাচ্ছে, রিয়াক্টেন্টটা এখানে চলে যাচ্ছে। তো এদের কনসেন্ট্রেশন কী হয়ে গেছে? কনস্ট্যান্ট হয়ে গেছে। কনস্ট্যান্ট মানে স্ট্রেট লাইন, দুজনেরই কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে গেছে। এখানেও কী হয়েছে? কনস্ট্যান্ট হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়েছে, কনস্ট্যান্ট হয়েছে। এখানে ইকুয়াল। ওকে, রিয়াক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট ইকুয়াল, এটা হতে হবে, কোনো ম্যান্ডেটারি নেই। তার জন্য এই তিনটে গ্রাফই ট্রু। আর লেফট হ্যান্ড সাইডে এই গ্রাফটা কি? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তার মানে রিয়াকশনের রেটটা কি? আর হচ্ছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন। ওকে, DA/DT। এই যে থার্ড ব্র্যাকেট লিখে দিচ্ছি, এটা মানে কি? থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন অফ এ। ওকে, এই গ্রাফটা কি বোঝাচ্ছে? এই গ্রাফটা বোঝাচ্ছে যে রিয়াক্টেন্ট আর প্রোডাক্ট দুজনার রেট অফ চেঞ্জ কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, ফরওয়ার্ড রেট ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রেট। আর যখন ইকুইলিব্রিয়ামে চলে আসবে তখন কি হয়ে যাবে? কালার কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে কোনো রকম কালার, নতুন কালার তৈরি হবে না। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কি হবে? নতুন কোনো কালার প্রডিউস হবে না। নেক্সট কি? প্রেশার কনস্ট্যান্ট হয়ে যাবে, ডেনসিটি কনস্ট্যান্ট হয়ে যাবে। এই জিনিসগুলো কনস্ট্যান্ট হলে তাহলে আমি বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, যেরকম হচ্ছে ফোর্সের জন্য মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কী ছিল? সামেশন অফ হরিজেন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ টর্ক ইকুয়াল টু 0। এটা কী ছিল? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। তারপরে থার্মাল ইকুইলিব্রিয়াম, সব রকম ইকুইলিব্রিয়াম থাকে। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কী হবে? কেমিক্যাল প্রপার্টিগুলো কনস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা, রোল অফ ক্যাটালাইজড। ক্যাটালাইজডের কাজ কি? যেটা আমার রোল, স্টুডেন্ট আর সাকসেস দুটোর মধ্যে অনেকটা ডিস্টেন্স থাকে, একটা হার্ডওয়ার্ক লাগে, ঠিক আছে? স্টুডেন্টকে যদি একা সেলফ স্টাডি করে, একটা বহুত পরিমাণে হার্ডওয়ার্ক লাগে। আর টাইমটা খুব কম বলে স্টুডেন্টরা কী করে? টিচারের কাছে চলে যায়। তাহলে টিচার কী করে? এই হার্ডওয়ার্কটাকে একটু কমিয়ে দেয়, যাতে কম টাইমে ওর কাজ হয়ে যায়। তো সেটাই হচ্ছে কাজ। রোল অফ ক্যাটালাইজ কি? রিয়াকশানটাকে আর্লিয়ার করে দেবে, মানে খুব তাড়াতাড়ি করে দেবে। আর এই হচ্ছে মেন। এখান থেকে এরপর থেকে যতগুলো জিনিস আসবে এক্সামে কোশ্চেন ডেভেলপড হবে এখান থেকেই। ধরে নে এ আর বি কী ছিল? রিয়াক্টেন্ট ছিল। সি আর ডি ছিল প্রোডাক্ট। তো রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কী হবে? কনসেন্ট্রেশনস অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। এই এ আর বিটা কি? রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন। রেট অফ ব্যাকওয়ার্ডে কী হবে? প্রোডাক্টের কনসেন্ট্রেশন। এটা প্রপোর্শনাল হবে, যত বেশি এ হবে তত তাড়াতাড়ি রিয়াকশন হবে। ধরে নে এ নেই, তাহলে রিয়াকশন হবে না। যত বেশি এ থাকবে তত বেশি রিয়াকশন। তার জন্য একটা কনস্ট্যান্ট চলে যাচ্ছে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এটা দেখ, ফরওয়ার্ড, এফ ফর এফ, ফরওয়ার্ডের জন্য ফরওয়ার্ড কনস্ট্যান্ট, ব্যাকওয়ার্ডের জন্য ব্যাকওয়ার্ড কনস্ট্যান্ট। এই দুটো কি ইকুইলিব্রিয়ামে কি হয়? ইকুইলিব্রিয়ামে দুটো ইকুয়াল হয়ে যায়। আর এফ ইকুয়াল টু আর বি হয়ে গেল। যদি এটা ইকুয়াল হয়ে গেল তাহলে কে এফ কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশনস অফ বি ইকুয়াল টু কে বি কনসেন্ট্রেশনস অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি। এরপর কি করব? কে এফ বাই কে বি ইকুয়াল টু কী হলো? কনসেন্ট্রেশনস অফ সি ইন্টু কনসেন্ট্রেশনস অফ ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশনস অফ এ ইন্টু কনসেন্ট্রেশনস অফ বি। এই যে জিনিসটা এলো কে এফ বাই কে বি, এটাকে কী বলে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা নিয়ে আমাদের লড়াই। ওকে, তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী হলো? এই যে এবার ধরে নে অনেক অ্যামাউন্ট আছে, এখানে এ আছে, এখানে বি আছে, ওটা দেখাচ্ছে, দেখ এ আছে, বি আছে। এ আর বি মানে কি? এর ভ্যালু 1 থাকলে 1 এ, বি এর ভ্যালু 1 থাকলে 1 বি, মানে একটা এ একটা বি। যত বেশি থাকবে তত কিসে যাবে? পাওয়ারে যাবে, কারণ এগুলো মাল্টিপ্লিকেশন হচ্ছে। তার মানে দুটো এ থাকলে এ ইন্টু এ, তার মানে এ স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে এখানে যত থাকবে সেটা পাওয়ারে যাবে, সিম্পল মনে রাখবি। আর উপরে কে হবে? উপরে প্রোডাক্টের মাল্টিপ্লিকেশন, প্রোডাক্ট। আর নিচে কি হবে? রিয়াক্টেন্টের মাল্টিপ্লিকেশন। আর কোএফিশিয়েন্ট পাওয়ারে যাবে। এই কেইর দুটো পার্ট ছিল। এই কেইটা কি? ই ফর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কেইর দুটো পার্ট, একটা হচ্ছে কনসেন্ট্রেশন আর একটা হচ্ছে প্রেশার। আচ্ছা, কনসেন্ট্রেশনে কে কে আসবে? লিকুইড আসতে পারে অ্যান্ড গ্যাস আসতে পারে। আর হ্যাঁ, সলিড আসবে না। হ্যাঁ,
প্রেসারে শুধু গ্যাস হবে। আর কেসি কনসেন্ট্রেশন কি হয়, একটা সলিডের কনসেন্ট্রেশন চেঞ্জ হতে পারে, ওকে, সলিডের কনসেন্ট্রেশন চেঞ্জ হতে পারে না, বাট লিকুইডের হতে পারে, ওকে। তার জন্য লিকুইড আর গ্যাসের জন্য কেসি। তার মানে কোথাও যদি শুধুমাত্র সলিডের রিয়াকশন আছে, CaCO3 একটা সলিড, CaCO3 কি হয়, একটা সলিড হয়, এখান থেকে কি হয় CaO এরকম কিছু তৈরি হলো, ধরেন সলিডই তৈরি হলো, তার জন্য এখানে কি সি কত হবে, কেসি ভ্যালিডই নয় যদি শুধু সলিড থাকে। এবার কিছু যদি গ্যাস থাকে তাহলে গ্যাসেরটা নেব, এরকম আসবে এক্সাম্পল। এবার ভাব PV ইকুয়াল টু nRT, আর এই N/Vটা কি কনসেন্ট্রেশন। এরপরে আমরা একটা রিলেশনও পড়ব, সেই রিলেশনে কি ছিল দেখ, এটা হলো কেসি আর এটা হলো কেপি। এখানে দেখ P ইকুয়াল টু N/V, এই যে N/V নাম্বার অফ মোল ডিভাইডেড বাই ভলিউম, এটা কোথায় থাকে, মোলারিটিতে থাকে। তবে মোলারিটি একটা কনসেন্ট্রেশন, তার মানে প্রেশার ইকুয়াল টু কিছু কনসেন্ট্রেশন একটু RT আসছে, ওকে। এই জিনিসটা একটু মাথায় রাখবি যাতে ওই রিলেশনটা না ভুলিস। ওই রিলেশনটা কী ছিল কেউ বলতে পারবি, কেপি আর কেসির মধ্যে, কেপি ইকুয়াল টু কেসি RT। দেখ এখানে যা ছিল এখানে তাই আছে, শুধু মাথায় কি লিখবি একটা ডেল্টা এন জি, জি ফর অনলি গ্যাস, ওকে। এবার এই কোশ্চেনটা অ্যান্সার দে। দেখ যেটা আমি নিয়েছিলাম CaCO3 সলিড প্লাস CO2 গ্যাস, তাহলে আমি যদি কেসির কথা বলি, কেসিতে সলিড থাকবে কি, থাকবে না। তো কেসি ইকুয়াল টু কী হবে, প্রোডাক্টের মাল্টিপ্লিকেশন, এখানে প্রোডাক্ট কে আসবে, শুধুমাত্র CO2 আসবে। আর যতগুলো সলিড থাকে সেই সলিডের কনসেন্ট্রেশন কি হয়, 1 হয়, ওকে। সলিডের কনসেন্ট্রেশন কেসির জন্য কত হয়, 1 হয়, আর এখানেও কী হবে তাহলে আর একটা 1 হয়ে যাবে। আচ্ছা তাহলে কেসি একটা কি কনসেন্ট্রেশন মানে কি, কনসেন্ট্রেশন মানে কি, মোলারিটি মানে মোল পার লিটার, তার মানে এখানে কেসির ইউনিট কি, মোল পার লিটার। এই কেসি এমন একটা কনস্ট্যান্ট না, এই কনস্ট্যান্ট না রিয়াকশানের উপর ডিপেন্ড করবে, এই কনস্ট্যান্টের ইউনিটটা কার উপর ডিপেন্ড করবে, রিয়াকশানের উপর ডিপেন্ড করবে। এখানে যদি আর একটা গ্যাস থাকতো, এখানে যদি সলিড থাকতো, তাহলে কি হতো, CO2 হোল স্কয়ার হতো, তার মানে প্রত্যেকটা হোল স্কয়ার হয়ে যেত, ওকে। এবার তুই ভাব কেপি কি আসবে, কেপিতে কি হয়, প্রেশার আসে, প্রেশার অফ CO2 গ্যাস, আর বাকিগুলো কি হবে 1, তাহলে কেপির ইউনিট কি হবে, প্রেশারের ইউনিট যা হয় ATM, ওকে, নিউটন পার মিটার স্কয়ার, যাই হোক। বল। আর কেসি কি হয়, প্রোডাক্টের মাল্টিপ্লিকেশন, এখানে প্রোডাক্ট কি আছে, CO2 আছে আর CaO আছে, বাট এইটা তো সলিড, তো সবসময় মনে রাখবি সলিডের জন্য কনসেন্ট্রেশন কি হয়, 1 হয়। হ্যাঁ, গ্যাসের জন্য আমরা যে কেপি লিখি না, যে কেপি যে কোনো ধরেন একটা রিয়াকশন আছে A প্লাস B কনভার্ট টু C, তাহলে আমি কেপিটাকে কি লিখবো জানিস, প্রেশার অফ C ডিভাইডেড বাই প্রেশার অফ A ইন্টু প্রেশার অফ B। দেখ কেপি ইকুয়াল টু কেসি RT হোল টু দি পাওয়ার ডেল্টা এনজি কি আছে, প্রোডাক্টের একটা আছে, রিয়াক্টেন্ট নেই, তার মানে কেপি ইকুয়াল টু কি হলো, কেপি ইকুয়াল টু কেসি RT, ওকে। তো পিভি ইকুয়াল টু nRT নাম শুনেছিস, তাহলে RTর ইউনিট কি হয়, RTর ইউনিট বা ডাইমেনশন পিভি ডিভাইডেড বাই এন হয়, তো তার মানে এখানে কি আছে, পিভি ডিভাইডেড বাই এন আছে। আর কেসির ইউনিট কত বেরিয়েছে, মোল পার লিটার, আর পিভির ইউনিট কত হয়, ATM ইন্টু ভলিউম, পিভি বাই এন, তো লিখবো আমি আবার, দেখ মোল পার লিটার, আর ওখানে কি আছে, লিটার আছে, ATM আছে, ডিভাইডেড বাই মোল আছে, তাহলে কাটলো, লিটার কাটলো, লিটার কিউ এল কিউ লেন্থ কিউ ডাইমেনশন, ওকে। তার মানে এটাতে চেক করলে তুই বুঝতে পারবি যে কেপি আর কেসি ম্যাচ করতেই হবে। শুরু করে দে কোশ্চেনের ব্রাঞ্চ অফ কোশ্চেন করো। দেখ N2O4 গ্যাস আছে, এটাও গ্যাস আছে, আমি প্রথমে বার করছি ধরে নে কেসি, তো কেসি বার করতে গেলে কি হবে, কনসেন্ট্রেশনস অফ NO2 ওর পাওয়ারে কি হয়ে যাবে, হোল স্কয়ার হয়ে যাবে, আর নিচে কি হবে N2O4, তার মানে একটা কি আছে, কনসেন্ট্রেশনের পাওয়ারে হোল স্কয়ার, নিচে কি আছে, কনসেন্ট্রেশন, ওকে। তার মানে সি, তো অ্যান্সার কত হবে, মোল পার লিটার। এটা হচ্ছে কেসি হলো, ধরে নে কেপি বার করতে হবে, তো কেপিতে আমি ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারি, RT না দরকার নেই,
ওটা আরও বড় হয়ে যাবে। তো কেপি ইকুয়াল টু কী লিখবো, প্রেশার অফ NO2 এর পাওয়ারে কত হয়ে গেল, হোল স্কোয়ার ডিভাইডেড বাই প্রেশার অফ N2O4। তার মানে দুটোই প্রেশার, একটা ATM স্কোয়ার আর একটা ATM। তাহলে কেপির ভ্যালু কত এলো, ATM। সৌরভ করেছিলে? সৌরভ না, কি না, সৌরদীপ করিস নি? আর তুই তো করিস নি, তুই করেছিস। এবার দেখ লিকুইড আছে আর একটা গ্যাস আছে, তার জন্য এর কেপি দেখ লিকুইডের প্রেশারটা, কেপিটা কার জন্য, প্রেশারটা শুধুমাত্র গ্যাসের জন্য, তার জন্য লিকুইডের কনসেন্ট্রেশন কত হবে বা প্রেশার কত হবে, প্রেশার নেবই না, 1 নেবো। তো কেপি ইকুয়াল টু প্রেশার অফ H2O গ্যাস, H2O ডিভাইডেড বাই 1। তার মানে এটা কি হলো, ATM। প্রেশার, ওয়াটারের প্রেশার মানে ATM। এবার কেসির কথা ভাব, কেসি কি হলো, ওয়াটার মানে এটা কি হয়ে গেল, কনসেন্ট্রেশন, ওয়াটারের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই, এটা লিকুইড আছে নেব কিন্তু, কারণ কেসিতে লিকুইড আর গ্যাস দুটোই নেওয়া হয়। তাহলে এটা কি হলো, 1 চলে এলো। তাহলে কেসিটা কি ইউনিটলেস, আর সিও সলিড, এজি গ্যাস, অ্যাকুয়াসটা লিকুইডের মতনই, অ্যাকুয়াস মানে ওয়াটারের প্রেজেন্টে আছে। ওকে, তার মানে আমি যদি বাদ দিই তাহলে এটা বাদ যাবে, সলিড এটা বাদ যাবে। তাহলে কেসির ভ্যালু কি হয়ে যাবে, কেসির ভ্যালু কনসেন্ট্রেশনস অফ Cu প্লাস 2 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশনস অফ Ag প্লাস এর পাওয়ারে 2 হয়ে যাবে। তাহলে C/C স্কোয়ার, কনসেন্ট্রেশন বাই কনসেন্ট্রেশন কা হোল স্কোয়ার। এবার তার মানে এটা 1/C হলো, 1/C মানে কি মোল পার লিটার হয়, বাট এটা কি হয়ে যাবে, লিটার পার মোল হয়ে যাবে, উল্টো হয়ে যাচ্ছে, বুঝছিস? কনসেন্ট্রেশন কি হয়, মোল পার লিটার, 1/মোল পার লিটার। তাহলে এটা কি হয়ে গেল, লিটার পার মোল হয়ে গেল। ওটা স্টেপ জাম্প করে লিখেছিলাম। এটা অ্যাকুয়াস আছে, এটা লিকুইড আছে, এটা অ্যাকুয়াস আছে, এটা অ্যাকুয়াস আছে। তার মানে আমি যদি কেসি এর কথা বলি, ওটা অ্যাকুয়াসকে নিচ্ছি, তার মানে CH3 COO মাইনাস ইন্টু H3O প্লাস ডিভাইডেড বাই CH3 COOH ইন্টু, দেখ অ্যাকুয়াস মিডিয়ামে আছে, অ্যাকুয়াস মিডিয়ামে থাকলে এই যে ওয়াটার অফ লিকুইড আছে না, এর কনসেন্ট্রেশনটাকে কি নেওয়া হবে, 1 নেওয়া হবে যদি অ্যাকুয়াস মিডিয়ামে থাকে। তার মানে এখানে ওয়াটারটাকে নিচ্ছি না, অ্যাকুয়াস মিডিয়াম মানে অলরেডি ওয়াটারে আছে, তো এক্সট্রা এই ওয়াটারটাকে নিয়ে করবোটা কি, এখানে অ্যাকুয়াস মিডিয়াম লেখা মানে কি অলরেডি ও ওয়াটারে আছে, তাহলে এখানেও তুই অ্যাকুয়াস মিডিয়াম করেছিস, এখানেও অ্যাকুয়াস মিডিয়াম করেছিস, মানে ওয়াটারটাকে তুই অলরেডি ধরে নিয়েছিস। তার জন্য সেপারেট যে ওয়াটার লিকুইডটা থাকবে সেটার ভ্যালু কত নেবো, 1 নেব। তার জন্য ওটা C স্কোয়ার ডিভাইডেড বাই C, মানে CS ছিল, মোল পার লিটার, সাইডে লিখে নে। ইন অ্যাকুয়াস মিডিয়াম কনসেন্ট্রেশনস অফ ওয়াটার ইন ফর্ম অফ লিকুইড ফেজে যদি থাকে তাহলে কত নেব, 1 নেব। আর এটার কেপি পাওয়া যাবে কি, গ্যাস তো নেই, তাহলে পাওয়া যাবে না। উপরেরটাও দেখ কেপি পাওয়া যাবে না, এরও কেপি হবে না, কেপি পসিবল নয়। নেক্সট রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, কেপি আর কেসির মধ্যে রিলেশন, ওটাই ওই লাস্ট পেজে আমি দেখিয়েছিলাম, এই যে PV = nRT, P = N/VRT, N/VTকে কনসেন্ট্রেশন বলা হয়, তাহলে KP = KC RT, এর পাওয়ারে কী হতে হবে, ডেল্টা এনজি। ডেল্টা এনজিটাই ক্যালকুলেট করা মেন ব্যাপার। ডেল্টা এনজি হচ্ছে নাম্বার অফ মোল অফ প্রোডাক্টের মোল ইন ফর্ম অফ গ্যাস মাইনাস রিয়াক্টেন্টের মোল ইন ফর্ম অফ গ্যাস। এবার এই কোশ্চেনগুলো একটা একটা করে সলভ করতে থাক। ফার্স্টেরটা কর, সৌরভ অ্যান্সার দিবি, একটা অ্যান্সার দিবি, সবাই চুপ কর, ফার্স্টের অ্যান্সারটা সৌরভ দেবে। রিলেশন বিটুইন কেপি কেসি, প্রত্যেকটা রিয়াকশনে রিলেশন বিটুইন কেপি কেসি। তো এটা প্রোডাক্টের মোল কত, দুটো, গ্যাস ফরম্যাটে আছে ইয়েস, আর এখানে রিয়াক্টেন্ট কত আছে, রিয়াক্টেন্টে 1 + 1, তার মানে ডেল্টা এনজি কত, ফার্স্ট ডেল্টা এনজি করো, তার মানে 2 - 2 কত, 0 হলো। তাহলে কেপি = কেসি, কিছুর পাওয়ারে 0 থাকলে কি হবে, 1 হবে, তো কেপি = কেসি। সেকেন্ডটা চলে আয়, এনজি প্রোডাক্টের জন্য কত আছে, 4টে আছে, রিয়াক্টেন্টের জন্য টোটাল নিতে হবে 3 + 1, গ্যাস ফরম্যাটে আছে, তাহলে রিয়াক্টেন্টের জন্য 4, রিয়াক্টেন্টের জন্য এটা 2 আছে, প্রোডাক্টের জন্য 2, রিয়াক্টেন্টের জন্য 4, তাহলে কেপি = কেসি,
RT হোল টু দি পাওয়ার 2 মাইনাস 4, প্রোডাক্টটা আগে হবে, অলওয়েজ প্রোডাক্টটা আগে হবে। তার মানে এটা কি হলো কেসি ডিভাইডেড বাই RT হোল স্কোয়ার, কারণ -2 হলে ওটা নিচে গেলে হোল স্কোয়ার চলে আসে। এখানেও কি প্রোডাক্ট কটা, একটা, রিঅ্যাক্টেন্ট কটা, দুটোই গ্যাস ফরম্যাটে আছে। তাহলে ডেল্টা এনজি কত, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট, তাহলে অ্যান্সার কী হবে কেপি ইকুয়াল টু কেসি RT পাওয়ার -1, -1 হলে কি হয় কেসি বাই RT চলে আসে। এবার বুঝেছিস? হ্যাঁ বলবি কিন্তু না বুঝতে পারলে। যেই 2014 মানে যেই মেন অলরেডি স্টার্ট হয়ে গেছে 14 তার মানে এটা যেই মেনের কোশ্চেন। তার মানে এটা 1 আছে, এটা 1/2 আছে, এটা 1 আছে। তাহলে প্রোডাক্টের মোল কটা, একটা, রিঅ্যাক্টেন্টের কত 1 প্লাস 1/2। তার মানে ডেল্টা এনজি কত হবে, ডেল্টা এনজি হবে 1 মাইনাস 1 প্লাস 1/2, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এটাই তো অ্যাকচুয়ালি ডেল্টা এনজি, তাহলে এক্স এর ভ্যালু -1/2। দেখ নেক্সট কোশ্চেন 2014 যেই মেন এসেছিল, আর যেই মেন মানে এখানে এনপি প্রোডাক্টের ভ্যালু কত দেওয়া আছে 1 দেওয়া আছে, রিঅ্যাক্টেন্টের ভ্যালু কত আছে 1 প্লাস 1/2, দুটো মাইনাস করে দিলে ডেল্টা এনজি পাওয়া যাবে। তো 1 মাইনাস 1 প্লাস 1/2 এটা কত আসছে -1/2, এটাই হচ্ছে এক্স এর ভ্যালু ডেল্টা এনজি। এবার এখানে চলে আসা যাক, এখানে ডেল্টা এনজি কত আসছে, ডেল্টা এনজি এটা হচ্ছে 2 মাইনাস 3 প্লাস 1, তার মানে এটা হচ্ছে -2। তার মানে ফর্মুলা কী হবে কেপি ইকুয়াল টু কেসি RT হোল টু দি পাওয়ার ডেল্টা এনজি, ডেল্টা এনজির ভ্যালু কত -2। কোশ্চেনে কী চেয়েছে কেসি ইকুয়াল টু কী হলো কেপি RT হোল স্কোয়ার থাকবে। তার মানে কেপির ভ্যালু কত হচ্ছে, আরও ভালো ক্যালকুলেশন আসবে 10⁻⁵, আর এর ভ্যালু হচ্ছে 0.082, টি এর ভ্যালু হচ্ছে 773 হোল স্কোয়ার। তার মানে এটা 1.44 ইন্টু 10⁻⁵, 0.082, এটাকে আমি কি লিখবো 0.75 ইন্টু 10⁻, এটা এইভাবে আমি করে নিলাম। তার মানে এখানে 10⁻+3 লিখবো, হোল স্কোয়ার করে দেবো। তাহলে কেন করলাম জানিস, কারণ এটা হচ্ছে 3/4, আর এটা কত 0.082, এর কত আছে হোল স্কোয়ার ইন্টু 10⁻, বাইরে কত গেল 6 গেল, অলরেডি বাইরে কত ছিল 10⁻⁵, 1.44, কি বলছিস কিছু? আচ্ছা তুই ক্যালকুলেট করার পর বলছিস, হ্যাঁ ওটা দাঁড়া না আসছি তো। 4 এটা দিয়ে কাটলে কত আসছে 84, এটা এদিকে চলে আসি 1.44, 10⁻⁵, 10�6, ওটা কত এসছে 10 চলে এসছে, ওকে 10 চলে এসছে। আর ভিতরে কত আছে, ভিতরে আছে 0.082 ইন্টু 3, ওটাকে মাল্টিপ্লিকেশন করে নিন, 6 24 4 হাতে 2, 0.284। হ্যাঁ বল কি বলছিস, দাঁড়া চলে এসছে অ্যান্সার 1.414 ইন্টু এটা 0.246, মানে এটাকে 0.25 লিখতে পারি, ডিভাইডেড বাই 4, 0.25 মানে কি 1/4, তাই তো। তো 14 ইন্টু 1/16, হ্যাঁ এটা স্কোয়ার আছে, তার মানে এটা স্কোয়ার হয়ে যাবে। তার মানে 14 ডিভাইডেড বাই 60, না এর আবার হোল স্কোয়ার, তাই তো। আচ্ছা 14 ডিভাইডেড বাই 256, তার মানে 7 দিয়ে কাটলে কিছু আসছে 21, হ্যাঁ দাঁড়া 21 4 46, তাই না। এটা দিয়ে কত দিয়ে কাটা যায় 7/123, তাই তো 128, আচ্ছা তারপরে 7 দিয়ে এটাকে কেটে দেয় 1 ইন্টু 40, 58 মানে 18, 1/18 মানে 1/20, ওকে। তো অ্যান্সার কত হবে 0.05 এর কাছাকাছি, অপশন ছিল না বাট 0.05। ক্যালকুলেটারে কত এসছে 0.056 এর মতো এসেছিল আগের দিন, 0.057, এটা ক্যালকুলেটার অ্যান্সার, এটা উইদাউট ক্যালকুলেটার ইউজ করিনি, বাট এক্স্যাক্টলি 567 আমার এসেছিল উইদাউট ক্যালকুলেটার, সেটাই আমি বলতে চাইছি। অত তো এক্স্যাক্টলি অ্যান্সার আসবে না উইদাউট ক্যালকুলেটার। ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি a প্লাস বি, একটা বি আছে সি হচ্ছে, এটাকে আমি যদি রেসিপ্রোকাল করে দিই, ধরে নে এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1, আমি ই আর লিখলাম না, শুধু K1 বা K লিখলাম,
এবার এটাকে যদি রিয়াকশানটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে 1/k হয়ে যাবে। মনে রাখবি কি হলো, রিয়াকশানটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে কি হবে 1/k হবে। এবার দেখ N2 + O2 কত হলো 2NO। এবার আমি কি করেছি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি। এবার এইটাকে এর ভ্যালু যদি k হয় 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কি হয়ে যাবে ডবল হচ্ছে ডবল, দুবার মাল্টিপ্লিকেশন করছিস তার জন্য কি হয়ে যাবে k²। তার মানে কোনো ইন্টিজার বা কোনো n দিয়ে মাল্টিপ্লিকেশন করলে পাওয়ারে চলে যায়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের পাওয়ারে k⁴n হয়ে যায়। এবার দেখ এটা কি আছে a আর b k1 আছে, x আর y k2 আছে। এবার কি করছি দেখ দুটো রিয়াকশান অ্যাডিশন করছি, দুটো রিয়াকশান অ্যাডিশন করলে কি হবে মাল্টিপ্লিকেশন হবে। এবার এই যে জিনিসটা হয়েছিল না, এটা আমি আরেকবার বলছি দেখ N2 + O2 এটা 2NO তো, ওকে। N2 + O2 এটা কি হলো 2NO। এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত k, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত k, দুটো সেম রিয়াকশন, ওকে। দুটোকে অ্যাডিশন করে দে তাহলে কি হলো 2N2 + 2O2 4NO হলো তো। অ্যাডিশন করলে কি হয় কনস্ট্যান্ট, মাল্টিপ্লিকেশন হয়। তার জন্য আমি বলেছিলাম 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কি হবে পাওয়ারে চলে যাবে। দুটো বোঝা গেল? হ্যাঁ ইয়েস 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 বোথ সাইড মাল্টিপ্লিকেশন। সৌরভ আচ্ছা এখানে দেখ সাবস্ট্রাকশন করেছি, সাবস্ট্রাকশন করলে কি হবে ডিভিশন হবে, মাল্টিপ্লিকেশন করলে অ্যাডিশন করলে মাল্টিপ্লিকেশন লগের মতো, অ্যাডিশন করলে মাল্টিপ্লিকেশন, সাবস্ট্রাকশন করলে ডিভিশন। এখান থেকেই কোশ্চেন আসে দেখবি আমরা। হ্যাঁ কর দেখ এই কোশ্চেনগুলো করবি কি করে। ফার্স্ট অফ অল যেটা চেয়েছে তার দিকে ভালো করে তাকা। এখানে কি আছে SO2 এর সঙ্গে 2 মাল্টিপ্লিকেশন আছে, বাট কোশ্চেনে যে SO2 আছে সেখানে কি 2 মাল্টিপ্লিকেশন আছে নেই, তার মানে চুপচাপ একটা মাল্টিপ্লিকেশন করে দেয়। যখনই তুই 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করবি তখন এই k1টা কিসে কনভার্ট হয়ে যাবে, k1 = 10⁻, মানে k1 ড্যাশ হয়ে যাবে 10⁻52 ওর পাওয়ারে চলে গেল, তাহলে এটা হয়ে গেলো 10⁻104। এবার এবার দেখ 2SO3 আছে না তো, বাট কোশ্চেনেও তো 2SO3 আছে, তার মানে SO3 এখানে কিছু মাল্টিপ্লিকেশন করতে হবে না, যেরকম আছে সেরকম রেখে দে। তাহলে দুটো রিয়াকশান পেলি, একটা হচ্ছে 2S + 2O2 আর এটা হচ্ছে 2SO2। এটাকে এবার এই 2SO2টা রাইট হ্যান্ড সাইডে ছিল, বাট কোশ্চেনে কোথায় আছে লেফট হ্যান্ড সাইডে, তাহলে আমি কি করে দেবো উল্টো করে দেবো, মানে 2SO2 ইকুইলিব্রিয়াম 2S + 2O2 এর ভ্যালু কত ছিল, এর k এর ভ্যালু ছিল 10⁻104 ছিল, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 10 মানে 1/10⁻104 হয়ে যাবে, ওকে। এবার দেখা যাচ্ছে আর একটা রিয়াকশান 2S + 3O2, এটা হচ্ছে 2SO3 রাইট হ্যান্ড সাইডে ছিল, তার জন্য এখানে আমি কিছু করব না, এটা 10⁻129। এরপর কি করে দেবো দুটোকে অ্যাড করে দেবো, দুটোকে যদি অ্যাড করে দেই তাহলে 2SO2 আসছে +2S আসছে +3O2 আসছে, আর এখানে যেরকম আছে চুপচাপ লিখে দে 2O2 + 2SO3, তার মানে অ্যাডিশন করলে কি হয় মাল্টিপ্লিকেশন হয়, ওকে। k1 ড্যাশ আর k2 মাল্টিপ্লিকেশন হয়ে গেল, তাহলে 10⁻129 উপরে থাকবে আর 10⁻104 নিচে থাকবে, অ্যান্সার কত হলো 25। এবার আমি চেক করছি যে এটা যেটা করেছি সেটা কি আদৌ এটা, হ্যাঁ তাই তো মনে হচ্ছে।2S কেটে যাচ্ছে, 3O2 আর O2-র মধ্যে মাইনাস করে দিলে কত আসছে O2 আসছে। কোশ্চেন এখান থেকে আসবে বলে রাখছি, ডেট লিখে সেভ করে নে, SO3 গ্যাস। এখান থেকে কোশ্চেন কেন আসবে, কারণ এইসব কোশ্চেন করতে গেলে তোকে ব্রেন সেল লাগে, মানে তোকে বুঝতে হবে যে কি মাল্টিপ্লিকেশন করতে হবে কি সাবস্ট্রাকশন করতে হবে, আর যে এক্সামিনার কোশ্চেন সেট করবে সে চায় কোন ছেলেটা একটু ব্রেনি। দেখ এখানে কি আছে গ্যাস আছে, তো গ্যাসগুলোকে চেক করে, এই গ্যাসের কত আছে কোএফিসিয়েন্ট 1 আছে, এই গ্যাসের কোএফিসিয়েন্ট কত আছে 3/2, তাহলে ডেল্টা এনজি কি হবে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট, প্রোডাক্ট কত আছে 1 আছে, রিঅ্যাকট্যান্ট কত আছে 3/2, তার মানে এটা কত আসছে -1/2। দেন KP = KC RT (-1/2), তাহলে KC = কি হলো
কেপি ডিভাইডেড বাই RT হোল টু দি পাওয়ার -1/2। এটা উপরে উঠে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে হালকা কিছু চেঞ্জ করেছে, মানে ডাইরেক্ট দেয়নি আর কি, মানে অনেকে এই অ্যান্সারটা ক্লিক করতে পারে, মানে বি অপশানের চান্স বেশি আছে। আর কিছু আছে দেখি এই টাইপের, এটা আছে, কর 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 দেখ কি আছে, এ বি প্লাস সি আর বি প্লাস সি। সবসময় কোশ্চেনে যেটা লাস্টে চেয়েছে তার দিকে নজর দিবি। এ আর পি, তার মানে কোনো কিছু উল্টো পুল্টো করার দরকার নেই। এ লেফট হ্যান্ড সাইডে ছিল, কোশ্চেনেও লেফট হ্যান্ড সাইডে আছে, পি রাইট হ্যান্ড সাইডে ছিল, কোশ্চেনও রাইট হ্যান্ড সাইডে আছে, তার মানে তোকে কিচ্ছু করতে হবে না। এটাকে কি করবি, অ্যাডিশন করে দিবি। অ্যাডিশন করলে কি হবে, এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস পি। অ্যাডিশন করলে কি হয়, মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তো K1 ইন্টু K2 হয়ে গেল, আর বি সি কেটে গেল, তাহলে এ পি হয়ে গেল। তার জন্য অপশান ডি কারেক্ট। ক সেকেন্ড লাগে, 10 সেকেন্ড, তোর তো 10 সেকেন্ডই লেগেছে। হ্যাঁ, মানে কেমিস্ট্রি তোকে টাইম দেবে, টাইম বাঁচাবে, যেটা তুই অন্য জায়গায় ইনভেস্ট করবি। দেখ ইকুইলিব্রিয়ামের জন্য কি হয়, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, মানে দুটো ইকুয়াল হতেই হবে। দুটো ইকুয়াল এখানে আছে, মানে ফর দ্য ইকুইলিব্রিয়াম এ বি ভ্যারিয়েশন রেট অফ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স রিয়াকশন উইদিন টাইম ইজ গিভেন বাই। আচ্ছা, এখানে কি আছে, ইকুয়াল আছে, আর এখানে তো ইকুয়াল নেই, এখানেও ইকুয়াল নেই, আর এই ওরা বলছে যে এই জায়গাটা ইকুইলিব্রিয়াম, এই পজিশনে ইকুইলিব্রিয়াম ছিল, বাট ওরা কি বলছে, আর এই জায়গাটায় দুজনা সেম ছিল, মানে এখানে ইকুইলিব্রিয়াম, বাট ওরা কোশ্চেনে কি বলছে, এখানে ইকুইলিব্রিয়াম। ওকে, এখানে কি বলছে, এখানে ইকুইলিব্রিয়াম না, ইকুইলিব্রিয়াম এটা। হ্যাঁ, মানে এই এ আর সি এর মধ্যে কারো কনফিউজ হতে পারে, আর কোথাও কনফিউজ হওয়ার জায়গা নেই। এতে অলরেডি ইকুইলিব্রিয়াম চলে গেছিল, হয়ে গেছিল, বাট এই গ্রাফ কি বলছে, গ্রাফ বলছে ভাই এখানে ইকুইলিব্রিয়াম আছে কি নেই, বুঝতে পারছিস, যে এখানে ইকুইলিব্রিয়াম ছিল, বাট কোশ্চেন তো চাইছে না, কোশ্চেন অলরেডি দেখিয়ে দিয়েছে, কোশ্চেন কি দেখিয়ে দিয়েছে, যে এই জায়গাটা ইকুইলিব্রিয়াম, তার জন্য অপশন সি। সৌরভ, একবার হয়ে আবার আলাদা হয়ে গেছে, মানে ইকুইলিব্রিয়াম কিছুক্ষণের জন্য হয়ে আবার বেরিয়ে গেছে, এরকম ভাবে। হ্যাঁ, হয়ে থাকতে হবে, ভালো বলেছিস। হ্যাঁ, অপশন বি কারেক্ট। আচ্ছা, কেপি নট ইকুয়াল টু কেসি জিজ্ঞেস করেছে কোশ্চেনে, ঠিক আছে। উই নো দ্যাট কেপি ইকুয়াল টু কেসি RT হোল টু দি পাওয়ার ডেল্টা এনজি। তো প্রত্যেকটা ডেল্টা এনজি চেক করব। এখানে ডেল্টা এনজি কত আছে, 2 - 2, কারণ 1 1 2, তার মানে এখানে কত আছে 2, এটা 1, এটাকে নেব না কারণ সলিড আছে। তো ডেল্টা এনজি এখানে কত আসছে 0, এখানে আসছে 1, আর এখানে আসছে 0, এখানেও আসছে 0, তার মানে যদি 0 হয়ে যায় তাহলে পাওয়ারে 0 হলে কি হবে, কেপি ইকুয়াল টু কেসি হবে, তার মানে শুধুমাত্র এটাতে হবে না, দুটো ইকুয়াল। হ্যাঁ, একদম, কত কিছু মেটেরিয়াল দিলাম, হবে না কেন। দেখ কোশ্চেনে চেয়েছে কি এটা, তার মানে এটা লেফটে ছিল, লেফটে আছে, এটা লেফটে ছিল, লেফটে আছে, তার মানে কিছু করতে হবে না, ফার্স্ট রিয়াকশনটাকে কিছু করতে হবে না। এটা রাইটে ছিল, রাইটে, তার মানে এটাকে যদি অ্যাড করে দেই, দুটোকে যদি অ্যাড করে দেই তাহলে কি আসছে, এজি প্লাস NH3, আর আবার কি আসছে এজি, মানে এই দুটোকে অ্যাড করলে এটা কেটে যাচ্ছে, বারবার লেখার কোনো দরকার নেই। তার মানে দুটোকে কি করেছি, অ্যাড করেছি, অ্যাড করলে কনস্ট্যান্টে কি হয়, মাল্টিপ্লিকেশন হয়। তো কে ইকুইলিব্রিয়াম K1 ইন্টু K2, মাল্টিপ্লিকেশন হলে অ্যান্সার কি হবে, 3.5 ইন্টু 1.7 10 টু দি পাওয়ার -3, হ্যাঁ, -3 ইন্টু -3, তো 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6, অলমোস্ট 3.5 1.7 5.9 6 এর কাছাকাছি। অপশনে 6 এর মতনই দেবে, বুঝতে পেরেছিস তো। দেখ নেক্সট হচ্ছে কে ডিপেন্ডস অন টেম্পারেচার। ফর্মুলা কি আছে, লগ কে ইকুয়াল টু ডেল্টা এইচ বাই RT, লগ কে ইকুয়াল টু ডেল্টা এইচ বাই RT। এবার থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে এই দুটো জিনিস তোকে জানতে হবে, কি ডেল্টা এইচ, ইফ ডেল্টা এইচ ইজ পজিটিভ তাহলে কি হয়, এন্ডোথার্মিক রিয়াকশন হয়,
এন্ডোথার্মিক রিয়াকশন মানে কি, ধরে নে এ প্লাস বি, তুই কিছু একটা হিট দিলি, কি দিলি, হিট দিলি, তার জন্য সি তৈরি হলো, এটাকে কি বলে, এন্ডোথার্মিক। হিট অ্যাবজর্ব করছে, এন্ডোথার্মিকে কি হবে, হিট অ্যাবজর্ব করবে, আর এটা হচ্ছে এন্ডো। আর এক্সোথার্মিকে কি হবে, এ প্লাস বি, সি তৈরি হয়েছে, তার সঙ্গে হিট রিলিজ হয়েছে, এটাকে কি বলে, এক্সোথার্মিক। তো এন্ডোথার্মিকে কি হয়, ডেল্টা এইচ পজিটিভ হয়, যেহেতু তোকে হিট দিতে হচ্ছে সিস্টেমকে, আর এক্সোথার্মিকে হিট বেরিয়ে যাচ্ছে সিস্টেম থেকে, তার জন্য সিস্টেমের লস হচ্ছে, সিস্টেমের লস হলে ডেল্টা এইচের ভ্যালু কী হবে, নেগেটিভ। এবার তুই ভাব ডেল্টা এইচ যদি পজিটিভ হয় তাহলে লগ কে ইকুয়াল টু কী হলো, পজিটিভ ডিভাইডেড বাই টেম্পারেচার। তাহলে টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে পজিটিভ ডিভাইডেড বাই আর, টেম্পারেচার যদি ইনক্রিজ তাহলে লগকে কী হবে, এটা যদি ইনক্রিজ করে লগকে কী হবে, ডিক্রিজ করবে। T2 গ্রেটার দ্যান T1, তাহলে বল লগ K2 কী হবে, লেস দ্যান লগ K1, মানে দুটো টেম্পারেচারে রিয়াকশন করছি, মানে এখানে কি লিখবো, লগ K2 ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ডিভাইডেড বাই T2, আর একটা কি লিখবো, লগ K1 ইকুয়াল টু সি বাই T1, মানে টেম্পারেচার ইনক্রিজ করলে লগ কি হবে, ডিক্রিজ করবে, এটা ইনক্রিজ করলে এটা তো ডিক্রিজ করবে, বোঝা যাচ্ছে, এটা যদি ইনক্রিজ করে তাহলে এই টার্মটা ডিক্রিজ করবে, এই টার্মটা যদি ডিক্রিজ করে মানে T2 গ্রেটার দ্যান T1 হলে লগ K2 লেস দ্যান লগ K1, তার মানে এটা কি রিলেশন হচ্ছে, K2 লেস দ্যান K1, তার মানে যেটা লিখেছি সেটা ঠিকই আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তা ডেল্টাই যদি নেগেটিভ হয়ে যায়, তার মানে নেগেটিভ হয়ে গেলে কী হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো, নেগেটিভ সাইনে কী হবে, এর উল্টো হয়ে যাবে, তার মানে টেম্পারেচার ইনক্রিজ করলে কী হবে, এটা ঠিক লেখা নেই, এটা উল্টো হবে, এটাকে একটু ঠিক করে নেয়, দুটো সেম হয়ে গেছে, ওটা আমি চেক করছিলাম। দেখ T2 গ্রেটার দ্যান T1 যদি হয় তাহলে এখানে কি হয়ে যাবে, লগ K2 গ্রেটার দ্যান লগ K1ই হবে, কারণ নেগেটিভে ইনক্রিজ হবে না, ডেল্টা এইচ নেগেটিভ থাকার জন্য, নেগেটিভ ইনক্রিজ হলে এটা অ্যাকচুয়ালি কী হয়, ডিক্রিজ হয়, ব্যাপার বোঝা গেছে। ভাববি এটা যা হবে এর উল্টো তাই হবে, তার মানে K1 T2 গ্রেটার দ্যান এটা T2, হ্যাঁ K1 বা K2 গ্রেটার দ্যান K1 লেস দ্যান K2, মানে K2 বড়, খুব ভালো করে লিখলে এরকম ব্যাপারটা বলতে চাইছি। আচ্ছা, তো এক্সোথার্মিকে কী হয়, টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল, এক্সোথার্মিকে কী হয়, টেম্পারেচার বাড়লে কে বাড়ে, তার জন্য এই গ্রাফটা কী হবে, এক্সোথার্মিক হবে, এটা কি হবে, এক্সোথার্মিক, এটা একটু চেঞ্জ করে নে, এক্সোথার্মিক মানে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, তাহলে কে এর ভ্যালু কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে না, আর এন্ডোথার্মিকে কি হবে, এটা কি হবে, এন্ডোথার্মিক, টেম্পারেচার ইনক্রিজের সঙ্গে সঙ্গে কে এর ভ্যালু কি হচ্ছে, ডিক্রিজ করছে, বাট এটা শুধু মনে রাখবি, গ্রাফ তো অটোমেটিকলি হয়ে যাবে। তো এন্ডোথার্মিকে টেম্পারেচার ইনক্রিজ করলে কে ডিক্রিজ করে, এক্সোথার্মিকে টেম্পারেচার ইনক্রিজ করলে কেও ভি ইনক্রিজ করে। আর এই দুটো কি হলো, ব্যাপারটা কি, দুটো মাইনাস করে দে, লগ K1 মাইনাস লগ K2 করে দে, বা লগ K2 মাইনাস লগ K1 করে দে, তাহলে কী পাবি, এই ফর্মুলাটা পেয়ে যাবি, করে দেখাবো। ওকে, এই জায়গাও নেই এখানে করার, দুটো মাইনাস করে দিলে লগে কি হয়, ডিভিশন হয়ে যায়, আর এটা অ্যাকচুয়ালি কি T1 বাই T1 মাইনাস 1 বাই T2, এটা কি 1 বাই T1 মাইনাস 1 বাই T2 হতেই হবে, এটা মনে রাখ, এটা তো ভুলে যা, এটা তো নিজে বানাতে পারবি যে কোনো সময়। হ্যাঁ, এবার এক্সামে অনেক সময় এখান থেকে গ্রাফের কোশ্চেন দেয়, ওকে, একটা গ্রাফ ড্র করছি, দেখ বল এটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ভালো করে দেখ, হ্যাঁ দেখ, টেম্পারেচার ইনক্রিজ করলে 1/T কী হবে, ডিক্রিজ করবে। আচ্ছা, তো আর হচ্ছে আমাদের এন্ডোথার্মিকে কী ছিল, এন্ডোথার্মিকে টেম্পারেচার ইনক্রিজ করলে কে এর ভ্যালু ডিক্রিজ করে। আচ্ছা, আর এখানে দেখ টেম্পারেচার যত ইনক্রিজ করছে লগকে কী হচ্ছে, মানে 1/T ডিক্রিজ হলে লগকে কী হচ্ছে, লগকে বাড়ছে না, মানে কম 1/T তে লগকে বেশি, তো
তাহলে লগকে ইনক্রিজ করছে, তার মানে এক্স্যাক্টলি ওয়াটটা কি, টেম্পারেচারের সঙ্গে কে এর কি রিলেশন, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এক্সোথার্মিকেই তো ওটা হয়, টেম্পারেচার বাড়লে কে বাড়ে, লাস্ট পেজে দেখ, টেম্পারেচার বাড়লে কে বাড়ে এক্সোথার্মিকে, তাহলে এটা হচ্ছে এক্সোথার্মিকের গ্রাফ। তাহলে এন্ডোথার্মিকের গ্রাফ কি হবে, 1/T এর এরকম একটা কিছু হবে। ওকে, এটা হচ্ছে এন্ডোথার্মিক, আর এটা কি এক্সো, না না সেই লেখা। ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কি ছিল, নাম্বার অফ মোল ডিসোসিয়েটেড পার মোল অফ দ্য রিয়াক্টেন্ট। এখানে কি আছে, নাম্বার অফ মোল অফ ডিসোসিয়েটেড, কত ডিসোসিয়েট করেছে, সি আলফা, ডিভাইডেড বাই টোটাল মোল অফ রিয়াক্টেন্ট টি ইকুয়াল টু 0-তে, সাইডে লিখে নে, টি ইকুয়াল টু 0-তে ডিভাইডেড বাই সি, যেটা আসছে দেখ আলফার ইকুয়াল। এটা একটা জাস্ট একটা ফর্মুলা, আর তোকে আমি এটা কেন দেখিয়ে দেখলাম, যেটা প্রুভ হচ্ছে, মানে এটাকে তুই ধরে নে কে ধরলি, ভাবনা কে, এটা কি কে কে কি বললি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, সেই কেটা কার ইকুয়াল হলো, আলফার ইকুয়াল হলো। এই আলফাটা কি হচ্ছে, আলফাটা হয় 0.005%-এর কাছাকাছি যখন উইক অ্যাসিড উইক বেস থাকে। কোনো কিছু বুঝিস নি, কোনো অসুবিধা নেই, কোশ্চেন করবো পুরো জলের মতো বুঝে যাবি। নেক্সট পেজে যাবো। ওই তো মানে কিছু কিছু জিনিস তুই টপিকে বুঝতে পারবি না, কিছু জিনিসের ডেফিনেশন দেখে বোঝা যায়, ওর অ্যাপ্লিকেশন দেখে বোঝা যায়। হ্যাঁ, মানে এই যে ডেফিনেশনটা দিয়েছে না, এটা আমার ডেফিনেশন না, তা বই ডেফিনেশন, যে নাম্বার অফ মোল ডিসোসিয়েটেড পার মোল অফ দ্য রিয়াক্টেন্ট। এই যে পার মোল অফ দ্য রিয়াক্টেন্টের জন্য নিচে কি দিয়েছি, টোটাল মোল অফ দ্য রিয়াক্টেন্ট, তার মধ্যে কত ডিসোসিয়েট করে গেছে। এর মানে হচ্ছে ধরে নে তোর কাছে 100 মোল ছিল, ঠিক আছে, তো 100 মোলের মধ্যে 25 মোল ডিসোসিয়েট করে গেল, তাহলে আলফার ভ্যালু কত হবে, 25/100, তার মানে কি 1/4, 0.25। বুঝতে পারলাম, শুধু এইটুকুই তোকে জানতে পার, কিছু না। কনসেন্ট্রেশন বার কর, না কনসেন্ট্রেশন মানে সবার কনসেন্ট্রেশন বার করবি, 0.6 ঠিক আছে, সবার কনসেন্ট্রেশন বার কর, ঠিক আছে, আমি এটা করে দিই। দেখ কোশ্চেন কি বলছে, PCl5 কনভার্ট টু PCl3 প্লাস Cl2, রিয়াকশনটা লেখা আবার, PCl5 কনভার্ট টু PCl3 প্লাস Cl2। এবার ধরে নে ইনিশিয়াল 1 মোল আছে, তাই তো লিখেছে, উই হ্যাভ এ 1 মোল PCl5, আর এইগুলো কত আছে, 0 আছে, এটা কি টি ইকুয়াল টু 0-তে। ফাইন্ড ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ইচ অফ PCl5 PCl3 Cl2 ইফ আলফা ইকুয়াল টু 0.4, তার মানে এটা কি হচ্ছে 1 মাইনাস আলফার ভ্যালু কত, 0.4, ওই যে লিখেছিলাম না ইনিশিয়াল মাইনাস, এটা এটা বেরিয়ে গেল, আলফাটাকে ডিগ্রি কি বলে, আলফাটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে বেরিয়ে গেছে, মানে 1 মোল যদি থাকে তাহলে এটা বেরিয়ে গেল, ওকে 0.4 বেরিয়ে গেল। এখানে যদি 2 মোল থাকতো তাহলে কি হতো, 2 × 1 মাইনাস 0.4, এখানে যদি সি থাকতো তাহলে এখানে কি হতো, সি ইন্টু হ্যাঁ সি ইন্টু 1 মাইনাস আলফা হতো। আগেরটা করেছিলাম না সি মাইনাস সি আলফা, হ্যাঁ ওটাই বলছি আমি, জেনারেল একটা জিনিস তৈরি করতে চাইছি, সি থাকলে সি মাইনাস সি আলফা হতো না, আর এখানে 2 আছে বা 2 থাকলে 2 মাইনাস 2 × 0.4 হতো, ওকে, তাহলে 1 থাকলে কি হবে, 1 মাইনাস 1 × 0.4, এটা বোঝাতে পারলাম। এটা হচ্ছে টি ইকুইলিব্রিয়াম, তার মানে 0.4 যদি এ বার করে দেয় তাহলে PCl3 কত পাবে, 0.4, এর ওখান ছিল এর লেখ না 1 × 1 মাইনাস 0.4, সি মাইনাস সি আলফা ছিল না, হ্যাঁ তো ওটাই তো লিখলাম 1 মাইনাস 1 × 0.4, তাহলে এটা কত তৈরি হচ্ছে, যেটা ডিসোসিয়েশন হয়েছে ওটাই তৈরি হয়েছে, তার মানে এটা কত এলো 0.6, এটা কত হলো 0.4, এটা কত 0.4, ওটাই অ্যান্সার ছিল। তার মানে কনসেন্ট্রেশনস অফ PCl5 অ্যাট ইকুইলিব্রিয়াম কত 0.6, কনসেন্ট্রেশন অফ PCl3 অ্যাট ইকুইলিব্রিয়াম কত 0.4। আচ্ছা এগুলো তো নাম্বার অফ মোল বেরোলো, আর কনসেন্ট্রেশন তো মোল বাই ভলিউম হয় না, ও তার মানে ভুল করেছি, না ডিভাইডেড বাই ভলিউম কত আছে, তার মানে এই জায়গাটা বেঁচে গেলাম, ভলিউম কনস্ট্যান্ট না 1 আছে বলে বেঁচে গেছি, ভলিউম যদি 2 থাকতো তাহলে 0.6/2 হতো, 0.4/2 হতো, বুঝাতে পেরেছি সবাইকে। হ্যাঁ
পুরো রিয়াকশনে ভলিউম কনস্ট্যান্ট থাকে, সবার জন্য ভলিউম 1ই হবে। বুঝে গেছি? ভলিউম তো আর বাড়ছে না কমছে না, যা দিয়েছিস তাই আছে। আর একটা দেবো, এই কোশ্চেনে নাম্বার অফ মোল 5 নিয়ে নে আর ভলিউম 2 লিটার নিয়ে নে, বাকি ডিটো সেম। 1 হবে PCl3 আর Cl2। ওই তো এই লাস্ট পেজে যখন শুরু করেছি এখানে তো ছিল না C - C আলফা C আলফা C আলফা। এটা C, ওকে, এটা C মাইনাস C আলফা আর এটা হচ্ছে C আলফা, হচ্ছে C আলফা। PCl3 PCl2 প্লাস Cl2, ইনিশিয়াল কত ছিল? 5 ছিল, 0 ছিল, 0 ছিল, T = 0-তে। T ইকুইলিব্রিয়ামে কত হলো? 5 মাইনাস 5 আলফা, আলফার ভ্যালু কত? 0.4। তারপরে PCl3 কত হবে? 0.4 হবে না, তার সঙ্গে কি হবে? মাল্টিপ্লিকেশন হবে, আর এটাও কি হবে? 5 × 0.4। এবার এটা এলো নাম্বার অফ মোল ডিভাইডেড বাই কি করতে হবে? C এর জন্য 5 মাইনাস 5 × 0.4, এটা আসছে কত? 2 আসছে, ডিভাইডেড বাই 2। আর এটা কত আসছে? 2 ডিভাইডেড বাই 2। এটাও কত আসছে? 2 ডিভাইডেড বাই 2। লাস্টে 2 করলাম কেন? কারণ কনসেন্ট্রেশন কি হয়? কনসেন্ট্রেশন হয় মোল বাই ভলিউম, তো 3/2 1 1। আলফা অবজার্ভ মোলার মাস আর অবজার্ভ ডেন্সিটি, ঠিক আছে? অবজার্ভ মোলার মাস অবজার্ভ ডেন্সিটি মানে কি? বেসিকটা না বোঝ, না হলে কিছু বুঝতে পারবি না। ধরে নে এই যে N2O4 আছে, N2O4 এটা কে আছে? N2O4। এর অরিজিনাল মোলার মাস কত হবে? নাইট্রোজেনের জন্য 14 × 2 28 হয়, আর অক্সিজেনের জন্য 16 × 4 64 হয়। তাহলে দুটো অ্যাড করলে কত আছে? 92 গ্রাম পার মোল। বাট ওটাকে আমি যখন মেজার করলাম, মানে অবজার্ভ করলাম, তখন দেখলাম 92 নেই, কত আসছে? 80 গ্রাম। এটা দেখে সায়েন্টিস্ট লোকদের মাথা খারাপ হয়ে গেল। কী হয়েছে? তখন দেখলো যে না, N2O4 ছিলই না, N2O4 কিছুটা NO2-তে কনভার্ট হয়ে গেছে, তার জন্য এটা কী হয়েছে? কমে গেছে। আচ্ছা, তার মানে কি ব্যাপারটা কি হচ্ছে? কমে যাচ্ছে ভ্যালুগুলো। তার জন্য আমাদের কিছু একটা আলাদা কিছু বুঝতে হবে ব্যাপারগুলো। এটার আগে এটা পড়িনি। এটা হচ্ছে ধরে নে A থেকে NB তৈরি হচ্ছে, যেরকম এখানে A এর ভ্যালু কত ছিল? 1 ছিল, আর এখানে N এর মানে এর 1 ছিল আর এর 2 হয়ে গেল। তাহলে এখানে 1 আছে, এখানে কত আছে? N আছে। তাহলে 1 0, ঠিক আছে? তাহলে 1 মাইনাস আলফা, এটা যদি আলফা ডিসোসিয়েট হয় তাহলে এখানে কত অ্যামাউন্ট পাবি? N আলফা পাবি। হ্যাঁ, তার মানে M অবজার্ভ ভ্যালুটা, N অবজার্ভ ভ্যালুর ফর্মুলা কি? M অবজার্ভ ভ্যালুর ফর্মুলা হচ্ছে M অবজার্ভ ইকুয়াল টু M রিয়েল ডিভাইডেড বাই, রিয়েল মানে থিওরিটিক্যাল ভ্যালু, ডিভাইডেড বাই এই যে ইকুইলিব্রিয়ামে যতগুলো মোল পাচ্ছিস, ইকুইলিব্রিয়ামে যতগুলো মোল পাচ্ছিস মানে এই তিনটেকে অ্যাড করে দেবো। তিনটেকে অ্যাড করলে কত আসছে? 1 মাইনাস আলফা প্লাস N আলফা, তাই তো? এবার আলফাটা কমন নে, তাহলে এই ফর্মুলাটা কি তৈরি হচ্ছে? আলফাটা কমন নিলে এই ফর্মুলাটা আসছেই বা কেন? কারণ হচ্ছে এইসব ডিসোসিয়েশনের জন্য এসব হয়। যদি N2O4 ডিসোসিয়েশন হয়ে NO2 নাই হতো তাহলে রিয়েল ভ্যালু আর অবজার্ভ ভ্যালু সেম হতো। ধরে নে আলফার ভ্যালু 0, মানে ডিসোসিয়েশন হয়নি, তাহলে কি হয়ে গেল? ইকুয়াল হবে, যেটা জেনারেল কেস হয়। বাট আলফার ভ্যালু কিছু হলে কি হয়ে যাবে? হ্যাঁ, এবার ভাব N এর ভ্যালু কত হয়েছে? N এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে আলফার উপরেও কিন্তু ডিপেন্ড করে না। বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি ধরে N এর ভ্যালু অন্য কিছু হলো তাহলে কিন্তু আলফার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, ফর্মুলা ডাইরেক্ট মনে রাখবি যদি এটা N আলফা হয়। এবার ধরে নিন এটা C আছে, C এর জন্য করবো, আর একটা C এর জন্য দেখাচ্ছি দাঁড়া। ধরে নিন A টু NB হয়েছে, ইনিশিয়ালি কত ছিল? C ছিল, তাহলে এটা কত লিখবো? C মাইনাস C আলফা লিখবো, হ্যাঁ কি না? এটা 0 ছিল, তাহলে এখানে কত তৈরি হবে? NC আলফা হবে। তাহলে এটা কি হলো? M অবজার্ভ ভ্যালু
ইকুয়াল টু কী হবে এম রিয়েল ভ্যালু ডিভাইডেড বাই দেখ সবার হচ্ছে সি আছে, তার মানে সি শুধু কমন চলে যাবে আর বাকি ফর্মুলা সেম থাকবে। বুঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে ফর্মুলা মুখস্থ করে নিতে হবে। আর উই নো দ্যাট ভেপার ডেনসিটি, হ্যাঁ হবে তো, এটা কি নাম্বার অফ মোল, এটা হবে তো, এটা হচ্ছে একের জন্য হয়, এটা কি হচ্ছে নাম্বার অফ মোল একের জন্য হচ্ছিল, যদি সি হয় তাহলে সি মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। বুঝে গেলি? আর একটা জিনিস দেখে নিচ্ছি, আর একটা জিনিস, রিয়েলের ভ্যালু, হ্যাঁ এই সিটা কেটে যাবে, কেন বলতো? কারণ রিয়েল ভ্যালু যেটা আছে তাহলে তারও তো সি মাল্টিপ্লিকেশন ছিল, সি মোল, 1 মোলের মাস যদি 10 কেজি হয় তাহলে সি মোলের মাস কত হবে? সি ইন্টু 10, তার মানে উপরে একটা সি হবে, তাহলে সি সি কেটে যাবে, তো ফাইনাল ফর্মুলা কি থাকবে? এটাই হবে। তাহলে কোন ফর্মুলা মুখস্থ করব? এম আর বাই 1 প্লাস আলফা এন মাইনাস 1, এই ফর্মুলা মুখস্থ করবো, বাট মাথায় রাখিস যে ওর শুধু সিম্পল ওর ম্যাগনিটিউড ভ্যালু নেব, ওর সঙ্গে কোনো মোল মাল্টিপ্লিকেশন করবো না, কারণ সি তো কেটে যাচ্ছে। একটা কোশ্চেন হয়ে যাক। হ্যাঁ ভেপার ডেন্সিটি ইকুয়াল টু হয় মোলার মাস বাই 2 হয়, তাহলে ভাব বসে, আর এটা অবজার্ভ ভ্যালু আর রিয়েল ভ্যালু এর সঙ্গে কম্পেয়ার করেছি, এই 2টা কেটে যাবে বোথ সাইডে, মানে অবজার্ভ ভ্যালুতেও 1/2 আসবে, ওখানেও আসবে। বুঝে গেছিস? হ্যাঁ এবার দেখ আর একটা জিনিস আছে, এভারেজ মোলার মাস, এটা কি? এটা হচ্ছে রিয়েল ভ্যালু। ধরে নে কোনো একটা কন্টেনারে শুধুমাত্র অক্সিজেন নেই, কে আছে? অক্সিজেন আর নাইট্রোজেন আছে, যদি সিঙ্গেল থাকে তাহলে তো ঝামেলা নেই, একজনের বার করবি শেষ। যদি দুটো থাকে তাহলে কি করব? টোটাল মাস অফ মিক্সচার অক্সিজেনের জন্য 32 আর নাইট্রোজেনের জন্য 28 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল 1 + 1 2, তাহলে এই যে 30টা এলো 30 30, এই 30টা কি রিয়েল ভ্যালু। ওকে, তাহলে পুরোটা কমপ্লিট হলো। তো ফর্মুলাগুলো লিখে নে, এই ফর্মুলাটা লেখ, এভারেজ মোলার মাস ইকুয়াল টু টোটাল মাস অফ মিক্সচার বাই টোটাল নাম্বার অফ মোল, আর এটা লিখে নে। The observation vapor density of PCl5 at equilibrium is 62. The vapor density of PCl5 initially is 104. Calculate percentage of alpha. 83%? না, PCl5 PCl3 plus PCl5 convert to PCl3 plus Cl2, তার মানে এখানে কটা অ্যাটম তৈরি হচ্ছে? দুটো অ্যাটম তৈরি হচ্ছে। ওই যে ফর্মুলাটা লিখেছিলাম A কনভার্ট টু NB, এই Nটা কি? Nটা হচ্ছে নাম্বার অফ অ্যাটম, কতগুলো অ্যাটম তৈরি হচ্ছে। তাহলে এখানে কটা অ্যাটম তৈরি হলো? দুটো। আচ্ছা, তাহলে N এর ভ্যালু 2, ফর্মুলা কি ছিল? অবজারভেশন ভ্যালু ইকুয়াল টু রিয়েল ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আলফা n মাইনাস 1। রিয়েল ভ্যালু কোনটা হচ্ছে? যেটা ইনিশিয়ালি ছিল। ইনিশিয়াল কত ছিল? ইনিশিয়ালে কোনো ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়নি, এটা 0 এটা 0 ছিল, তার জন্য ইনিশিয়াল ভ্যালুটাই হচ্ছে রিয়েল ভ্যালু, যার ভ্যালু হচ্ছে 104 ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, n এর ভ্যালু কত? 2 মাইনাস 1, তাহলে ভি অবজার্ভ ভ্যালু কত দিয়েছে? 62। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলেই চলে আসবে 1 প্লাস আলফা ইকুয়াল টু 104 ডিভাইডেড বাই 62। তো আলফার ভ্যালু কত আসছে? 104 ডিভাইডেড বাই 62 মাইনাস 1, তার মানে 104 মাইনাস 62 ডিভাইডেড বাই 62, এটা আসছে 42। 62
21, 31, 2/3, তার মানে আলফার ভ্যালু কত? 0.67, 67%। 20/30। हाँ हाँ हाँ, 21 মানে 20, 30। বুঝলিস ওরাও ক্যালকুলেশন? কোথায় আটকে আছিস? ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, জিজ্ঞেস কর। ভি অবজার্ভ মিন্স টি ইকুয়াল টু ইকুইলিব্রিয়ামে যে ভ্যালু পাওয়া যায়, আর রিয়েল ভ্যালু মানে টি ইকুয়াল টু জিরোতে যে ভ্যালু পাওয়া যায়। দেখ, রিলেশন বিটুইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে অ্যান্ড রিলেশন কোশেন্ট আর কে এর মধ্যে রিলেশন। কোশেন্টটা কি? ধরুন এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, ঠিক আছে? আর টি ইকুয়াল টু ইকুইলিব্রিয়ামে একটা ব্যাপার আছে, আর টি ইকুয়াল টু নট টি ইকুইলিব্রিয়াম, দুটো কন্ডিশন হতে পারে। মানে আমি বলতে চাইছি টি ইকুয়াল টু নট টি ইকুইলিব্রিয়াম, এবার টি ইকুয়াল টু নট টি ইকুইলিব্রিয়ামও একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টের নাম কি? কোশেন্ট। রিঅ্যাকশন কোশেন্ট হবে এটা, হয়তো রিঅ্যাকশন কোশেন্ট হবে, রিঅ্যাকশন কোশেন্ট। তাহলে রিঅ্যাকশন কোশেন্টের ভ্যালু কি হবে? কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। সেমই হবে, বাট এই কনসেন্ট্রেশনটা আর ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশনকে দুটো সেম তো হবে না। তার মানে কে এর ভ্যালু কত লিখবো? কনসেন্ট্রেশন অফ সি বাট ইন ইকুইলিব্রিয়াম, কনসেন্ট্রেশন অফ ডি ইন ইকুইলিব্রিয়াম, কনসেন্ট্রেশন অফ এ। এটা এমন একটা জিনিস যতক্ষণ কোশ্চেন না করাবো ক্ষমতা নেই বোঝার। একই রকম লাগে, তার জন্য বোঝার ক্ষমতা নেই। হ্যাঁ, এবার দেখ, মানে ধরে নে এটাকে এই ভ্যালু আর কিউ ভ্যালু দুটো সেম হবে কি? কিউ আর কে সেম হবে না, তাহলে কি হতে পারে? কতগুলো কন্ডিশন হতে পারে যে কিউ ইকুয়াল টু কে হতে পারে একটা, কিউ ইকুয়াল টু লেস দ্যান কে হতে পারে, আর কিউ ইকুয়াল টু গ্রেটার দ্যান কে হতে পারে। তার মানে এই ভ্যালু দিয়ে কনসেন্ট্রেশন সি, কনসেন্ট্রেশন ডি, কনসেন্ট্রেশন এ, কনসেন্ট্রেশন বি দিয়ে দিল, আর কে এর ভ্যালু বলে দিল। তখন তোকে জিজ্ঞেস করলো এটা কি ইকুইলিব্রিয়াম আছে, তখন তোকে কি করতে হবে? প্রথমে কিউ এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে কিউ এর ভ্যালু ক্যালকুলেট করার পর যদি কে এর ভ্যালু ইকুয়াল হয়ে যায় তাহলে ইকুইলিব্রিয়ামে আছে, যদি কম হয় তাহলে ও কি চাইবে? ইকুইলিব্রিয়ামে যেতে চাইবে। ইকুইলিব্রিয়ামে যদি যেতে চায় তাহলে কি হবে? ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। আর কিউ এর ভ্যালু যদি কে এর থেকে বেশি হয় তাহলে ও কি চাইবে? কে এর কাছে আসতে চাইবে। তার মানে কি হবে? ব্যাকওয়ার্ড হবে। তার মানে তোকে মেন জিনিস কি এটা, কিউ এর ভ্যালু যদি কে এর থেকে ছোট হয় তাহলে ফরওয়ার্ড, কিউ এর ভ্যালু যদি কে এর থেকে বড় হয় তো রিভার্স। কোশ্চেন হয়ে যাক, ব্যাকওয়ার্ড লিখে দাও, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু বাট এটা ভদ্র ভাষা। ইনিশিয়াল পার্শিয়াল প্রেশার of iodine, bromine and IBR are 0.1 atm, 0.1 atm, 5 atm. Calculate Q. প্রথমে কিউ ক্যালকুলেট কর, তারপরে বলছি। I2 প্লাস BR2 ইকুয়াল টু IBR হয় না? হ্যাঁ, আর সব কটাই গ্যাসে আছে, নাহলে প্রেশার আসবে কি করে? কোশ্চেনে কি দেওয়া আছে? প্রেশার অফ আয়োডিন দেওয়া আছে, যেটা পার্শিয়াল প্রেশার কত আছে? 0.1। প্রেশারস অফ বিআর দেওয়া আছে, BR2, এটাও কত আছে? 0.1। প্রেশারস অফ IBRও দেওয়া আছে। আচ্ছা, এর প্রেশার কত? 5 atm, তাই না?
এবার কিউ এর ভ্যালু কি হবে প্রেশারের জন্য? প্রেশার অফ প্রোডাক্ট, প্রোডাক্টকে আইবিআর, কনস্ট্যান্ট কত আছে 2, পাওয়ারে যাবে। তারপর নিচে হবে কি হবে প্রেশার অফ আয়োডিন ইন্টু প্রেশার অফ ব্রোমিন। তার মানে এটা কত হলো 5 স্কোয়ার ডিভাইডেড বাই 0.1 ইন্টু 0.1, 25 ডিভাইডেড বাই 0.01, তো 2500। এনি ডাউট? ইউনিটলেস। এবার এই কোশ্চেনটা একটা সাইডে আর একটা কোশ্চেন বললো যে কে এর ভ্যালু দেওয়া আছে 2105, রিয়াকশন কি হবে ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ছোটো বলবি, কেউ বলবি না, ফরওয়ার্ড হবে। কেন? কারণ কিউ ইজ গ্রেটার দ্যান কে, ফরওয়ার্ড হবে। কে কিউ কিউ এইটা ড্র করা শেখ, নাহলে বলবি না। এখন এটা ড্র করবি কে থেকে আগে, তার মানে পিছনে আসতে হবে, বাস সিম্পল, মুখস্থ করার তো কিছু নেই। তাহলে কি হবে ব্যাকওয়ার্ড। বুঝতে পারলাম? লি চ্যাটেলার্স প্রিন্সিপাল বেসড অন ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনের বেসে চলবে। মানে ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হলেই এর প্রিন্সিপালটা অ্যাপ্লাই হবে। বোঝা গেল? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হলে এর প্রিন্সিপালটা অ্যাপ্লাই হবে। এবার দেখ N2+3H2, ধরে নে একটা কারখানায় একটা কন্টেনারে কি দিচ্ছিস, নাইট্রোজেন দিচ্ছিস, আর একটা কি দিচ্ছিস, হাইড্রোজেন দিচ্ছিস। ওকে, আর এই কন্টেনার থেকে এখান থেকে কি বেরোচ্ছে, NH3 বেরোচ্ছে। ওকে, এবার তুই ভাব, একটা সিম্পল ভাব, আমি ওসব প্রিন্সিপাল বুঝি না। ওকে, NH3 যদি জমা পড়ে যায়, নাইট্রোজেন আসছে হাইড্রোজেন আসছে, তো NH3 ধরনের জমা হচ্ছে। এবার তুই যদি NH3টাকে এখান থেকে না বার করিস তাহলে কি রিয়াকশন হবে? আটকে যাচ্ছে না? তার জন্য কি হবে, NH3 কনসেন্ট্রেশনটা আমি যদি ডিক্রিজ করি বা কমিয়ে দিই তাহলে কি হবে, রিয়াকশন হবে, রিয়াকশন ফরওয়ার্ড হবে। এর মানে কি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমিয়ে দিলে ইকুইলিব্রিয়াম শিফট টু ফরওয়ার্ড। এটাকে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমিয়ে দিলে কি হবে, ইকুইলিব্রিয়াম শিফট টু ফরওয়ার্ড। সিধিবাদ, নো বকবাস। নাইট্রোজেন, এবার ধরে নে নাইট্রোজেন হাইড্রোজেন দিয়েই তো তৈরি হচ্ছে। এবার তুই নাইট্রোজেনের সাপ্লাই বন্ধ করে দিলি, মানে পাওয়া যাচ্ছে না মার্কেটে নাইট্রোজেন, তাহলে রিয়াকশন কি হবে? হাইড্রোজেন একা একা কি করবে? একা একা কিছু করতে পারবে না। তো তার জন্য নাইট্রোজেনের কনসেন্ট্রেশন বাড়ালে কি হবে, ইকুইলিব্রিয়াম শিফট টু ফরওয়ার্ড। হাইড্রোজেনেরও বাড়ালে কি হবে, ফরওয়ার্ড। বাট হাইড্রোজেনে কি করছে এখানে, যদি কমিয়ে দিই, মানে এর মানে হচ্ছে যদি আমি রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কমিয়ে দিই, মানে লাস্ট ফিনিশিং কথাটা কোথায় এলো, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন যদি কমিয়ে দিই তাহলে কি হবে, ব্যাকওয়ার্ড। প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি কমিয়ে দিই তাহলে কি হবে, ফরওয়ার্ড। বোঝানো গেল? ইয়েস। প্রেশার, এটা বোঝা গেল। এটা হচ্ছে কনসেন্ট্রেশনের উপর ইকুইলিব্রিয়াম শিফট হয়, এদিক ওদিক শিফট হবে। নেক্সট হচ্ছে প্রেশার। প্রেশার ইনক্রিজ করলে কি হবে, ইকুইলিব্রিয়াম শিফট টু দ্যাট ডিরেকশন হুইচ হ্যাজ লেসার নাম্বার অফ মোল। এটা হালকা একটু বলে দেই, একটু বলে দেবো, বেশি না। PV = nRT বলে একটা ঘটনা আছে। আচ্ছা, তো P = হয় nRT ডিভাইডেড বাই V। এবার তুই ভাব, প্রেশারটাকে তুই কী করেছিস, ইনক্রিজ করেছিস। ওকে, প্রেশারটা ইনক্রিজ করলে অটোমেটিকলি কি হয়ে যায় জানিস, ভলিউমটা কমে যায়। একটা কন্টেনারে যদি প্রেশার ইনক্রিজ করিস ভলিউমটা কমে যায়, তার মানে কি ভলিউমটা কমছে, 100% কমছে। তাহলে এই দুটো ইকুয়েশন, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা করতে গেলে মানে ভলিউম ডিক্রিজ হচ্ছে না, তাহলে এনটাকে কি করতে হবে, এন কি করবে, এন ডিক্রিজ করবে। নিচেরটা ডিক্রিজ করছে, উপরেরটাকেও ডিক্রিজ করতে হবে, না হলে তো কী করে ওই ব্যাপারটা মেনটেন থাকছে, তাই না? প্রেশার মানে এই ঘটনাটা আবার বলছি, মানে ইকুয়েশন দেখলে বুঝতে পারবি না, এই এমনিভাবে ভাব। প্রেশার ইনক্রিজ করেছে, ক্লিয়ার, ভলিউম কি হবে, ডিক্রিজ হবে। তো ভলিউম যদি ডিক্রিজ করে তাহলে নাম্বার অফ মোল কি হতে হবে, কমতে হবে। ওকে, অথবা তুই মুখস্থ করে রাখ, ইকুইলিব্রিয়াম শিফট টু দ্যাট ডিরেকশন হুইচ হ্যাজ লেসার নাম্বার অফ মোল। এটা কখন হবে, যখন প্রেশার ইনক্রিজ করবে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল।
প্রেশার আর নাম্বার অফ মোলের ঘটনাটা কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। প্রেশার বাড়লে রিয়াকশন কোথায় শিফট করবে, যেখানে নাম্বার অফ মোল কম আছে। আর যদি ডেল্টা এন জি 0 হয়ে যায়, মানে নাম্বার অফ মোল মানে কি ওই ডেল্টা এন জি, হ্যাঁ কোনো এফেক্ট হবে না, কারণ দুপাশে তো সেম। ডেল্টা এন জি সেম মানে কি রিয়াক্ট্যান্ট ইকুয়াল টু প্রোডাক্ট, দুটোই সেম। দুটো সেম হয়ে গেলে রিয়াকশন কনফিউজ হয়ে যাবে, আমি কোথায় যাব, দুপাশে তো সেম, কেউ লেসার নয়, তাহলে রিয়াকশন স্টপ হয়ে যাবে, আগে বাড়বে না পিছনে বাড়বে না। নেক্সট আছে লাস্ট ওয়ান, টেম্পারেচার। টেম্পারেচার যদি ইনক্রিজ করে দিস তাহলে ইকুইলিব্রিয়াম শিফট টু দ্যাট ডিরেকশন হুইচ প্রসেস উইথ অ্যাবজর্পশন অফ হিট। মানে তুই টেম্পারেচার ইনক্রিজ করে দিলি, টেম্পারেচার ইনক্রিজ করে দিলে আর রিয়াকশনের খিদে আছে যে অ্যাবজর্পশন অফ হিট, তাহলে ও বলবে বাহ আমার জন্য তো টেম্পারেচার ইনক্রিজ করে দিয়েছে, তার মানে এন্ডোথার্মিকের জন্য এটা কী হবে, প্রফিটেবল হবে। এন্ডোথার্মিকের রিয়াকশনে কী হয়, হিট খায়, তাহলে টেম্পারেচার বাড়লে কোন রিয়াকশন হিট খাবে, এন্ডোথার্মিক, তাহলে এন্ডোথার্মিকের জন্য কি হবে, আগে ফরওয়ার্ড হবে। দেখ এক্সোথার্মিক বলছে আমার হিট খাওয়ার দরকার নেই, আমি তো হিট ছাড়ার জন্য এসেছি, ও বলবে ব্যাকওয়ার্ড চলো, বুঝা যাচ্ছে? ও হিমিশন করতে চাই যে তুই উল্টো দিচ্ছিস, হ্যাঁ তার জন্য রিয়াকশন স্টপ হয়ে যাবে বা রিভার্স আসবে। হ্যাঁ এবার রিয়াকশনের উপর ডিপেন্ড করবে, ধরেন এন্ডোথার্মিক রিয়াকশন আছে, তুই টেম্পারেচার ইনক্রিজ করেছিস, তাহলে কি হবে, রিয়াকশন ফরওয়ার্ড। রিয়াকশন এক্সোথার্মিক আছে, টেম্পারেচার ইনক্রিজ করেছিস, তাহলে কি হবে, ব্যাকওয়ার্ড। এই তিনটে জিনিস লিখে নে, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের সঙ্গে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের রিলেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশনের সঙ্গে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের রিলেশন। এন্ডোথার্মিকে হিট খায়, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার। ওকে, এই অ্যাটমসফিয়ারে N2O4 গ্যাস আছে আর এটা 2NO2 গ্যাস তো ছাড়ছে। ওকে, এবার এই যে ডেল্টা এইচ পজিটিভ, এর মানে কি, ডেল্টা এইচ পজিটিভ মানে অ্যাটমসফিয়ার থেকে N2O4 কি নেবে, হিট খাবে, খেয়ে রিয়াকশনটা হচ্ছিল। এবার তুই কি করলি, অ্যাটমসফিয়ার থেকে হিট নিয়ে ও প্রোডাক্ট তৈরি করছিল, এবার তুই কি করলি, তুই অ্যাটমসফিয়ারের বিরুদ্ধে গিয়ে টেম্পারেচারটা কি করে দিলি, ডিক্রিজ করে দিলি, মানে পুরো রিয়াকশনটা ফ্রিজে ঢুকিয়ে দিলি, বোঝা গেল? এই রিয়াকশনটা আগে তখনই, এই রিয়াকশনটা যখন এমনি জেনারেল অ্যাটমসফিয়ারে হতো, জেনারেল অ্যাটমসফিয়ারে হতো, তখন কি করতো, অ্যাটমসফিয়ার থেকে হিট খেয়ে নিত, হিট খেয়ে নিচ্ছে। এবার তুই কি করলি, তার মানে এটা এন্ডোথার্মিক রিয়াকশন, হিট খাচ্ছে মানে, এবার তুই এই সিস্টেমটাকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলি, তাহলে কি হবে, টেম্পারেচার ডিক্রিজ হবে। বোঝা গেল, বোঝা গেল কনফিউজিং ব্যাপারটা, ক্লিয়ার হলো? হ্যাঁ ওটাই তো, টেম্পারেচার হিট এক নয়। ওকে, রিয়াকশনের যা হিট না +58, এটা কনস্ট্যান্টই থাকবে, বলতে দে +58 এটা কনস্ট্যান্টই থাকবে, মানে এই রিয়াকশন হতে গেলে +58 জুল ওকে খেতে হবেই। ওকে, এবার খেতে হবেই, তার মানে এটা অ্যাটমসফিয়ারে হচ্ছিল, ভালোভাবেই হচ্ছিল, কিন্তু তুই ফ্রিজে নিয়ে গেলে কি হবে, ভালোভাবে হবে না, ওই হিটটা তো পাবে না, তার জন্য রিয়াকশনটা কি হবে, টুয়ার্ডস রিয়াক্টেন্ট, এবার ব্যাকওয়ার্ড হবে। হ্যাঁ এবার আমি ইসের রেসপেক্টিভলি বলি, এন্ডোথার্মিকে কি হয়, ডেল্টা এইচ পজিটিভ হয়, টেম্পারেচার ইনক্রিজ করলে ফরওয়ার্ড রিয়াকশন হয়, টেম্পারেচার ডিক্রিজ করলে ব্যাকওয়ার্ড হয়। এবার চলে আয়, প্রেশার ইজ ইনক্রিজ বাই অ্যাডিং নাইট্রোজেন গ্যাস। এবার প্রেশার যদি ইনক্রিজ করি, প্রেশার ইজ ইনক্রিজ বাই অ্যাডিং নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন অ্যাড করে দিলে কি হলো, N2+ N2O4 গ্যাস, নাইট্রোজেনও কি গ্যাস, আর এটা কি তৈরি হলো, 2NO2 গ্যাস। প্রোডাক্টে কতগুলো মোল আছে, দুটো, রিয়াক্টেন্টও কটা, টোটাল দুটো, তাহলে ডেল্টা এনজি 0, ডেল্টা এনজি 0 হলে কি হবে, কোনো এফেক্ট হবে না। প্রেশার অ্যাকচুয়ালি ইনক্রিজ করলে কোন দিকে সরতে চায়, যেখানে নাম্বার অফ মোল কম থাকে, বাট ওর কাছে অপশনই নেই, কার কাছে সরবে, দুজনাই তো সেম, তার মানে এটা কি হবে, নো চেঞ্জ, তো অপশান বি কারেক্ট। চলো শেষ, প্যাক আপ।